পেছন থেকে ভারী বুটের আওয়াজ আর গালিগালাজ ক্রমশ এগিয়ে আসছে। আমার দম ফুরিয়ে এসেছে। শহরের একদম শেষে পুরনো লোহার ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে আছি। সামনে আর কোনো রাস্তা নেই, নিচে খরস্রোতা অন্ধকার নদী। হঠাৎ পিছনের অন্ধকার চিরে কর্কশ একটা চিৎকার ভেসে এলো। এই শালা, দাঁড়া, বল একদম এখানেই গুলি করে দেব। পুলিশের ইউনিফর্ম পরা কয়েকজন লোক আমার দিকে বন্দুক তাক করে আছে। আমি জানি না ওরা আমাকে ছাড়বে কিনা। আজ রাতে আমাকে এই ব্রিজের উপরেই ক্রস ফায়ার করে মেরে ফেলা হবে। আমি তো কোনো অন্যায় করিনি। কথাগুলো আমার মুখ থেকে বের হতে না হতেই গ্রুম কানের পাশ দিয়ে শো করে একটা গুলি বেরিয়ে ব্রিজের লোহায় আঘাত করল। আর কোনো উপায় নেই। আমি দ্বিতীয়বার না ভেবে চোখ বন্ধ করে নিচে ওই ঘুটঘুটে অন্ধকার নদীতে ঝাঁপ দিলাম। পানির প্রচণ্ড ধাক্কায় আমার শ্বাস বন্ধ হয়ে এলো। ওপর থেকে টর্চের আলো নদীর বুকে আমাকে খুঁজছে। আমি ডুব সাঁতার দিয়ে স্রোতের টানে ভাসতে লাগলাম। আমি ঠিক কতক্ষণ সাঁতরেছি সেটা আমার জানা নেই। স্রোতের সাথে ভাসতে ভাসতে আমি এক পর্যায়ে কোনো এক কিনারায় এসে উঠলাম। তারপরেই আমার জ্ঞান হারায়। অজ্ঞান অবস্থায় ঘোরের মধ্যেই মাথার ভিতর পুরনো দৃশ্যগুলো ঘুরপাক খেতে লাগলো। অফিসের সেই দিনটা, টেবিলের ওপাশে বসে আছেন উপর মহলের সেই দুর্নীতিবাজ বস। জহির, তুমি তো বেশ বুদ্ধিমান ছেলে। এই প্রজেক্টের ফাইলে একটা সই, এই তো ব্যাস, তোমার প্রমোশন, শহরের নামি দামি জায়গায় ফ্ল্যাট, সব কিছুর ব্যবস্থা আমি করব। শুধু চোখটা একটু বন্ধ রাখতে হবে। কিন্তু স্যার, এই ফাইলে সই করার মানে তো 1000 কোটি টাকার দুর্নীতিকে বৈধতা দেওয়া। ব্রিজের যে নকশা আর ম্যাটেরিয়ালস পাশ করানো হচ্ছে সেটা তো খুবই নিম্নমানের। যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। শওকত সাহেবের মুখের হাসিটা নিমিষেই গায়েব হয়ে গেল। আদর্শ দেখাচ্ছ? এই চেয়ারে বসে সততার বলি দেখালে পেট ভরে না। সোজা কথায় কাজ করো, ফাইলটায় সই করো। স্যার, আমাকে মাফ করবেন। আমি বেঁচে থাকতে এমন কাজ করব না। বেশ, তাহলে মরে গিয়ে করবি নিশ্চয়ই। হ্যাঁ, একদম গুম করে দেব, তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। যখন জ্ঞান ফিরল, আমি দেখি কাদামাখা একটা তীরের উপর পড়ে আছি। ধর্মর করে উঠে বসলাম। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারপাশটা ভালো করে খেয়াল করতেই বুকটা ধক করে উঠল। যা মনে হচ্ছে তাতে আমি নিশ্চিত এটা শহর থেকে বহু দূরের একটা বিচ্ছিন্ন জায়গা। লোকমুখে শুনেছি এই জায়গার নাম মোরাপোতার চর। জায়গাটা নিয়ে অনেক গুজব আছে। বলা হয় এটা একটা অভিশপ্ত মৃত্যুপুরী। চারপাশটা গভীর জঙ্গলে ঢাকা। কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। তবে এই নির্জনতা এখন আমার জন্য পরম আশ্রয়। টিকে থাকার তাগিদে এখানেই কোনো মতে একটা আস্তানা গড়ে তোলা দরকার। দ্বীপটি আয়তনে ছোট হলেও গাছপালায় ঠাসা। নদীর স্রোতে ভেসে আসা দরকারি অনেক কিছু তীরের বালিতে জমে থাকতে দেখলাম। সেখান থেকে ব্যবহারের উপযোগী কিছু জিনিস সংগ্রহ করে বনের ডালপালা আর বড় বড় পাতা দিয়ে একটা অস্থায়ী ছাউনি তৈরি করে নিলাম। পকেটে থাকা ওয়াটারপ্রুফ লাইটারটা বের করে দেখলাম ভাগ্যিস ওটা ঠিক আছে। কিছু শুকনো লতাপাতা আর খড়ি জোগাড় করে কোনো মতে আগুন জ্বালাতে সক্ষম হলাম। অচেনা এক ফল আর বুনো কলা খেয়েই প্রথম দিনটা কেটে গেল। অন্ধকার নামতেই দ্বীপের আবহাওয়া বদলে গেল। নিস্তব্ধতার বুক চিরে কেবল শুকনো পাতা মোড়ানোর খসখস আওয়াজ ভেসে আসতে লাগলো। হঠাৎ আগুনের আভার বাইরে ঝোপঝাড়ের আড়াল থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পেলাম। চোখ কুঁচকে তাকাতেই আবছা অন্ধকারে চার পায়ের প্রকাণ্ড কিছু একটা নজরে এলো, যা সাধারণত শিয়াল বা কুকুরের চেয়ে অনেকটাই বড়। বুক টিপ টিপ করছিল।
তবু সাহস ভরে একটা জ্বলন্ত ডাল উঁচিয়ে চেঁচিয়ে উঠলাম, কে? কি চাই? আমার চিৎকার আর আগুনের শিখা দেখে প্রাণীটি ঘর ঘর আওয়াজ করতে করতে গভীর জঙ্গলে মিলিয়ে গেল। হয়তো কোনো বন্যপ্রাণী হবে। এই পরিত্যক্ত দ্বীপে আমার মতো কেই বা এখানে আসবে? কৌতূহলবশত পরের দিন সকালে ঠিক সেই জায়গাটিতে ফিরে গেলাম, কিন্তু সেখানে মাটির উপর যা দেখলাম তাতে আতঙ্কে আমার সমস্ত শরীর হিম হয়ে এলো। ভূত কিছু পায়ের ছাপ সেখানে ফুটে আছে। এ কোনো সাধারণ বন্য পশুর হতেই পারে না। এই অরণ্যে তবে লুকিয়ে আছে কোন এক অজানা বিভীষিকা। কিন্তু সেদিন রাতটি আমার জীবনে এক চরম বিভীষিকা হয়ে ঘনিয়ে এলো। বিকাল গড়াতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। আষাঢ়ের এই প্রবল ঝড় বৃষ্টি মোটেও অস্বাভাবিক ছিল না। প্রচন্ড ঝড় শুরু হলে আমার এই সামান্য ছাউনিটা কি আদৌ টিকবে? যদি চারপাশ তলিয়ে যায়, তবে আশ্রয় নেওয়ার তার কোনো জায়গায় অবশিষ্ট থাকবে না। সন্ধ্যার পর আমার আশঙ্কাই সত্যি হলো। শুরু হলো আকাশ ভাঙ্গা বৃষ্টি। সেই বৃষ্টির তোরে দপ করে নিভে গেল আমার একমাত্র ভরসার আগুনের শিখাটি। ঘুটঘুটে অন্ধকারে বৃষ্টির শব্দে চারপাশ একদম নিস্তব্ধ হয়ে এলো। এ এক কি কঠিন ভাগ্য আমার! কোনো অন্যায় না করেও আমি নির্বাসিত। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির শব্দের নিচ থেকে সেই পরিচিত গড়গড় আওয়াজটি ভেসে এলো অত্যন্ত কাছে, আমার ছাউনির একদম বাইরে। ভারী নিঃশ্বাস আর কাদার উপর সশব্দ পদচারণা। আগুনের অভাব পেয়ে বিভীষিকা এবার সরাসরি আমার দিকে এগিয়ে আসছে। আমি আতঙ্কে দম বন্ধ করে নিথর হয়ে বসে রইলাম। ঠিক সেই মুহূর্তে আকাশে প্রচণ্ড শব্দে বাজ পড়ল। বিদ্যুতের সেই ক্ষণস্থায়ী তীব্র আলোয় আমি যা দেখলাম, ছাউনির ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা বিকট দর্শন প্রাণী। এটা পুরোপুরি পশুর মতো নয়, আবার মানুষের মতোও নয়, যেন কোনো অশুভ পিশাচ। এমন একটা বিকৃত ধরনের শরীর, বিদ্যুতের আলোয় ওর হিংস্র লালচে দুটো চোখ সোজা আমার দিকে তাকিয়ে আছে। ঠিক তার পরের মুহূর্তেই সেই বিভীষিকা প্রচণ্ড গর্জন করে আমার উপর আক্রমণ চালালো। হাতের কাছে রাখা সেই শক্ত লাঠিটা দিয়ে আমি সর্বোচ্চ শক্তি দিয়ে সেটাকে আঘাত করলাম। মোক্ষম এক ঘা খেয়ে ওটা দূরে গিয়ে ছিটকে পড়ল। কিন্তু লক্ষ্য করলাম এতে প্রাণীটি আরো বহুগুণ ভয়ঙ্কর আর আক্রমণাত্মক হয়ে উঠেছে। জানি না ওটা কি প্রাণী, তবে কোনোভাবেই ওর সাথে মনে হয় না আমি পেরে উঠব। এখন এখন আমাকে পালাতে হবে। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। ছাউনির পিছন দিক দিয়ে গড়িয়ে কোনো মতে ওর থাবা থেকে নিচেকে বাঁচিয়ে অন্ধকারের মধ্যে পাগলের মতো আমি দৌড়াতে শুরু করলাম। পিছনে সেই বিকট গড়গড় শব্দ। সোজা এসে পৌঁছালাম নদীর পাড়ে। পিছনের জিনিসটা তখন আমার দিকে তাড়া করে আসছে। আমি চোখ বন্ধ করে উত্তাল নদীর বুকে ঝাঁপ দিলাম। সাঁতার, শুধু সাঁতার। স্রোতের বিপরীতে হাত পা ছুড়তে লাগলাম। পিছনে সে বিভীষিকা আর পানিতে নামেনি। সাঁতরাতে সাঁতরাতে কখন যে সকাল হয়ে গেছে। আমি একটা লোকালয়ের ঘাটে এসে পৌঁছেছি। প্রথমে বুঝতে পারিনি। নদীর পাড়ে উঠে আমি হাঁপাতে লাগলাম। আমার জামা কাপড় ছিন্ন ভিন্ন, গায়ে কাদা। ভয়ে ভয়ে গ্রামের ভিতরের রাস্তায় উঠলাম। মাথায় তখন আবার সেই পুলিশের ভয়। ওই তো দূরে একটা ছোট্ট চায়ের দোকান দেখা যাচ্ছে। খুব খিদেও লেগেছে। আমাকে ওই অবস্থায় দেখে দোকানের সবাই চমকে উঠল। আমি মুখ লুকানোর চেষ্টা করতেই দোকানদার হঠাৎ বলে উঠল, আরে ভাই, আপনি আপনি সেই জহির সাহেব না? আমার বুকটা ধরাস করে উঠল। দেখুন ভাই, আমাকে বাঁচান। আমি কোনো অন্যায় করিনি। আমাকে ধরিয়ে দেবেন না। দোকানদার হাসি মুখে এগিয়ে এলো। আরে ভাই, ভয় পাচ্ছেন কেন? আপনি তো মশাই
এখন সারা দেশের হিরো। পুলিশ আপনাকে সম্মানের সাথে খুঁজতিছে। মানে কি বলছেন এসব আপনারা? দোকানদার পিছনের টেবিল থেকে একটা খবরের কাগজ আমার সামনে মেলে ধরল। বড় বড় অক্ষরে হেডলাইনে লেখা, দুর্নীতির বিশাল চক্রফাঁস, সৎ সরকারি কর্মকর্তা জহির নিখোঁজ, মন্ত্রীসহ 3 জন গ্রেফতার। দোকানদার আমার হাতে এক গরম চা দিয়ে বলল, আপনার লুকাইয়া রাখা ওই প্রমাণগুলা সাংবাদিকরা পাইয়া গেছিল। ওই দুর্নীতিবাজ অফিসারগুলো এখন জেলে। সবাই ভাবছিল আপনি নদী থেকে বাইসা ফিরেন নাই। গরম চায়ে চুমুক দিয়ে আমি খবরের কাগজটার দিকে তাকিয়ে রইলাম। শহরের সব অন্ধকার কেটে গেছে, আমার আর কোনো ভয় নেই। কিন্তু আমার মনের ভিতরে এখনো ওই নির্জন দ্বীপের সেই পিশাচটার জ্বলন্ত চোখ দুটো ভাসছে। ওই দ্বীপের রহস্য হয়তো চিরকাল ওই জঙ্গলের অন্ধকারেই চাপা পড়ে থাকবে।